জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার। জানাবো ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন, তিক্ততা। এদিকে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ক্ষমা চাইতে হবে ভারতকে। এবং সর্বশেষ জানাবো চিকিৎসা ও ভারতীয় আগ্রাসন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংলাপের অংশ হিসেবে বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। প্রেস সচিব বলেন, এই দুই মিটিং এর উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন। একই উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন, তিক্ততা। প্রায় 4 মাস ধরে বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছিল। তবে সেই টানাপোড়েন থেকে এখন দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও পতাকা পুরানোর ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বাংলাদেশ মিশনে হামলার ঘটনার জেরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে মঙ্গলবার ৩রা ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এদিন বিকেল 4টায় কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলে আসছিল। তবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কে অস্বস্তি শুরু হয়। চিন্ময় দাসকে গ্রেফতারের পর প্রথমে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়। সে বিবৃতিতে উল্লেখ করা হয়, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধের যেখানে ধরা ছোঁয়ার বাইরে, সেখান থেকে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছেন তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিলে বলে, ভারতের এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। এরপর 28 নভেম্বর কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি উগ্রবাদী সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশের ব্যারিকেড ভেঙে মিশনে হামলার চেষ্টা চালায় ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ায়। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুতুল পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পরদিন 29 নভেম্বর ঢাকা বিবৃতি দিয়ে করা প্রতিবাদ ও নিন্দা জানায়। বিবৃতিতে ভারতের সব বাংলাদেশের মিশনের নিরাপত্তার আহ্বান জানানো হয়। এরপর 2রা ডিসেম্বর আগরতলার বাংলাদেশ মিশনের সামনে প্রতিবাদ সমাবেশ ডাকে উগ্রবাদী সংগঠন হিন্দু সংঘ সমিতি। সংগঠনের সদস্যরা ব্যারিকেড ভেঙে মিশরে হামলা চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা অপমাননা করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার দুঃখ প্রকাশ করেছে। তবে বাংলাদেশ সরকার এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে যথাযথ তদন্ত দাবি করেছে। এছাড়া চলমান ঘটনার প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকার অপমাননার ঘটনা ঘটেছে। সে প্রেক্ষিতে কলকাতার একটি হাসপাতাল ও একজন চিকিৎসক বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে উভয় দেশের সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। সংখ্যালঘু ইস্যু নিয়ে যখন দুই দেশের মধ্যে টানাপোড়েন চলে আসছিল, এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানান। এ নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা অসন্তোষ জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে বিভিন্ন সময় বলে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংখ্যালঘুদের নিয়ে যেন কোনোভাবে বিভ্রান্তি না ছড়ায় সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে 2রা ডিসেম্বর বিকেলে ঢাকাস্থ বিদেশি কূটনৈতিকদের ডেকে ব্রিফ করেন তিনি। তবে পররাষ্ট্র উপদেষ্টা যখন ঢাকার বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করছিলেন, ঠিক তখনই আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটছিল। চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময় ঢাকায় বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন আয়োজন চলছে। এতে যোগ দিতে আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের। তবে চলমান পরিস্থিতিতে এফওসি অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 5 আগস্টের পর থেকে প্রকৃতপক্ষে দুই দেশের সম্পর্কে সমস্যা চলছে। এটা আমাদের স্বীকার করতেই হবে। তবে আমরা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই। এই সম্পর্ক অন্তরের চেয়ে স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক স্বার্থের মধ্য দিয়ে দেখতে হবে।
ইসলামী আন্দোলনের বিক্ষোভ ক্ষমা চাইতে হবে ভারতকে। বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘ সমিতির হামলার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, গত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা ভারতের স্বার্থে সবকিছু করে দেশকে গিলে খাওয়ার ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। ভারতের ইচ্ছায় এখন আর কিছু হচ্ছে না, তাই ভারতের মাথা খারাপ হয়ে গেছে, পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধতে চাইছে। আইনজীবীকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গার বাঁধানোর চেষ্টা ব্যর্থ হয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে অপরাধ করেছে। ভারতের সরকার দলীয় উগ্রকর্মীরা যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। চিকিৎসা ও ভারতীয় আগ্রাসন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ। ভারতীয় চিকিৎসকেরা বাংলাদেশের রোগীদের চিকিৎসা দেবেন না। ভারতের একটি হাসপাতাল ও দু একজন চিকিৎসকের এমন ঘোষণাকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন। বলেছেন বাংলাদেশের চিকিৎসকদের পেশাদারিত্ব নিয়ে, বলেছেন চিকিৎসা ব্যবস্থার ভারত নির্ভরশীলতার কথা। এসব কথা মূলত ভারতীয় প্রোপাগান্ডা বা প্রোপাগান্ডাদিস্টদের দ্বারা সৃজিত, যার সিংহভাগে মিথ্যা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ভারতীয় প্রোপাগান্ডায় এমন একটা অবস্থা নিয়ে এসেছে যে বাংলাদেশের মানুষ এখন তার নিজ দেশের চিকিৎসকদের প্রতি আস্থাহীনতায় ভোগে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ভারতীয় প্রোপাগান্ডায় এমন একটা অবস্থায় নিয়ে এসেছে যে বাংলাদেশের মানুষ এখন তার নিজ দেশের চিকিৎসকদের প্রতি আস্থাহীনতায় ভোগে। অথচ ভারতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভারতীয় গায়ক নচিকেতা আগেই গিয়েছিলেন। হাসপাতালের বেডে টিবি রোগীর সাথে খেলা করে শোরের বাচ্চারা, তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে। সারে জাহাজ সে আচ্ছা। ডক্টর ইন্দ্রজিৎ প্রাসাদ, আমার চিকিৎসক ভারতেও অনেকের নমৎসব। যেহেতু ভারত থেকে আসা প্রচুর রোগী দেখেছি তার চেম্বারে, তিনি একদিন কথায় কথায় বলেছিলেন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে মানুষের বিভ্রান্তির কথা। তার কাছ থেকে জেনেছিলাম কয়েক বছর আগে যে ঢাকা মেডিকেল কলেজে মানুষের অস্থি মজ্জা প্রতিস্থাপন হয় খুবই অল্প খরচে। আমরা প্রতিস্থাপনের সাফল্যের হারও সন্তোষজনক, অন্তত ভারতের চেয়ে ভালো। ভারতে অস্থি মজ্জা প্রতিস্থাপনে খরচ হতো সে সময়ে 50 লাখ টাকার উপরে, আর বাংলাদেশে তা করা যেত 15 লাখ টাকার মধ্যেই। এখন হয়তো আনুপাতিক হার বেড়েছে। অথচ কেউ কি এটা জানেন বাংলাদেশের অস্থি মজ্জা প্রতিস্থাপন হয় তাও এত কম টাকায়? জানেন না। কিডনি প্রতিস্থাপনে বাংলাদেশের ডাক্তার কামরুল ইসলাম দক্ষিণ এশিয়ায় বিখ্যাত মানুষ। বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের সাফল্যের হার ভারতের চেয়ে কম নয়, অথচ খরচ ভারতের চেয়ে কম। বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গাজর না কেটে লেজারের মাধ্যমে সফলভাবে বাইপাস করা হয়েছে হার্টের ছিদ্র মেরামত। ভারতের এক পাল চিকিৎসক এসে সেই অপারেশন দেখে গেছে। নিজেদের দেশে সেটা করা সম্ভব কিনা তা যাচাই এখনো সম্ভবত ভারতে এইভাবে চালু করা সম্ভব হয়নি। লেজারের মাধ্যমে হার্টের অপারেশন। মাঝখানে বাংলাদেশের ওষুধের মানের কথাও বলা যাক। ভারতের পরম মিত্র রাশিয়াও কিন্তু বাংলাদেশ থেকে ঔষধ নেয়। বাংলাদেশের রপ্তানি খাতে ঔষধও একটি উল্লেখযোগ্য পণ্য। মান ভালো বলে বাংলাদেশের ঔষধ বিশ্বের অনেক দেশেই রপ্তানি হয়। মানের দিক থেকে ভারত বাংলাদেশের ঔষধের চেয়ে এগিয়ে নেই। বিগত ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশের ঔষধ শিল্পকে ছোট জগন্নাথ বানানোর পরিকল্পনা করেছিল। বেক্সিমকোর করোনা টিকার জুয়া চুরিতেই তা প্রমাণিত হয়। করোনা কালে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্যের টেস্টিং কিট নিয়ে চলেছে নানান নাটক। দেশে তৈরি করোনার টিকাও বাজারে আসতে দেওয়া হয়নি ভারতীয় টিকা বাণিজ্যের স্বার্থে। আমার এক বন্ধু পত্নী মারা গেছেন ক্যান্সারে। বাংলাদেশের স্কয়ার হাসপাতালে কেমো চলছিল তার, কিন্তু ওই যে ভারতীয় প্রোপাগান্ডা শেষ পর্যন্ত ভারতে নিয়ে যাওয়া হয়, তাকে কিন্তু বাঁচানো যায়নি। স্কয়ারের চিকিৎসকেরা যা বলেছিলেন তাই হয়েছে। উল্টো $1,000 দিয়ে আসতে হয়েছে ভারতকে চিকিৎসার ব্যয় মেটানোর নিমিত্তে। ভারত কলকাতা আর চেন্নাইয়ের গড়ে উঠেছে বাংলাদেশের রোগীদের কেন্দ্র করে হসপিটাল ট্যুরিজম। বিশাল বাণিজ্য এই চিকিৎসাকে ঘিরে গণমাধ্যম জানিয়েছে ভারতের বেশ কিছু হাসপাতাল চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের রোগী কমে যাওয়াই। শুধু হাসপাতাল নয়, ওইসব হাসপাতাল অঞ্চলের হোটেল বাজার প্রায় মানুষ শূন্য হয়ে পড়েছে। নিম্নগামী হয়েছে ভারতের চিকিৎসার সেবা থেকে আসা আয় মানে ডলার। জুলাই বিপ্লবের পর ভারত ভিসা একরকম বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশের রোগী না থাকায় ধুঁকছে কলকাতার হাসপাতালগুলো। খবরের শুরুতেই বলা হয়েছে কলকাতায় মার্কেট, শপিং মল, হাসপাতালগুলো অনেকটাই নির্ভর বাংলাদেশের পর্যটকদের ওপর। বাংলাদেশে পর্যটক কমে যাওয়ায় নিউ মার্কেটের মতো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতাল পল্লীতে। খবরে বলা হয়েছে হাসপাতাল শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে বাংলাদেশের রোগী কমায় হাসপাতালগুলোর আয়
পারফরমেন্সের 30% পর্যন্ত। মনে করিয়ে দেই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথা। ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে তিনি পিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, একরকমের মৃতই বলা চলে, কিন্তু বাংলাদেশের চিকিৎসকেরা তাকে ঠিকই সুস্থ করে তুলেছিলেন। তৎকালীন সরকার ভারত থেকে হৃদরোগ বিশেষজ্ঞদের বিষয়টিকে বাংলাদেশে উড়িয়ে এনেছিলেন। তিনি এসে বলেছিলেন এর থেকে ভালো চিকিৎসা বিশ্বের কোথাও দেওয়া সম্ভব নয়, এমন কথা। সুতরাং প্রোপাগান্ডার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বলে কিছু নেই যারা বলেন, তারাই মূলত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত বিশ্বের সমমানে নিতে প্রধান বাধা। যাকে ভারতের চিকিৎসা নিয়ে কথা বলতে এই লেখা শুরু করেছিলাম ভারতীয় আগ্রাসন নিয়ে, কিন্তু ভারতের এক সরকারি হাসপাতাল যেখানে নচিকেতার ভাষায় টিবি রোগীদের সাথে খেলা করে শৌরের বাচ্চা যে হাসপাতালে চিকিৎসা নিতে ভুলেও যাননি কোনো বাংলাদেশি, সেই হাসপাতাল গলা বাড়িয়ে ঘোষণা দিয়েছে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না। আজব না, আরেক চিকিৎসক নাকি বলেছেন তিনি বাংলাদেশি রোগী দেখবেন, তবে ভারতীয় পতাকাকে নমস্কার করলে। হাসবো না কাঁদবো ঠিক বুঝে উঠতে পারছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।